আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সে মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না। এখন চোর পাড়ালে বুদ্ধি পারলে তো হবে না। দিলীপ বাবু যেভাবে আরএসএস দিলীপ বাবুকে পাঠালে, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ পাশাপাশি। নিজেদের দুর্নীতিটাকে আড়াল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ছলটা করছে। জিনিস কখনো ঘটেছে যে সরকারি টাকায় একটা জগন্নাথ মন্দির হচ্ছে? দিলীপ বাবু 2014-15 সালের আগে বিজেপির কেউ ছিলেন। উনি বলে দিলেন যে হোটেলেও কোনো আমিষ বিক্রি হবে না এই দুদিন। সরকারি খাতায় ওটা একটা বিনোদন কেন্দ্র। একই দিনে শুভেন্দু অধিকারী সনাতনী ঐক্য মঞ্চের ডাকে সাড়া দিলেন না দিলীপ ঘোষ, অন্যদিকে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়েছিলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে পারবে, হারাতে পারবে, সেই অংশের মানুষ। দীঘার জগন্নাথ মন্দিরের হওয়া না হওয়াতে নিউ টাউনের নাগরিকদের কিছু এসে যায় না, তাদের কোনো সুবিধা হয় না। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ পাশাপাশি, এবং তা নিয়ে রাজনৈতিক মহলে একেবারে চর্চা তুঙ্গে, তর্জা তুঙ্গে। দিলীপ বাবু বলছেন, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতেন এতদিন, তারা এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকছে। এই কথার মধ্যে দিয়ে তিনি কোন সত্যি প্রকাশ করতে চান না, বঙ্গ বিজেপিতে তো নানান সমস্যা চলছে। এখন দিলীপ ঘোষ গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, তাতে যারা নিমন্ত্রণ পায়নি বিজেপিতে, তাদের যদি রাগ হয়, এটা বিজেপিকেই সামলাতে হবে। কিন্তু আমার কথা অন্য, যে দিলীপ বাবু 2014-15 সালের আগে বিজেপির কেউ ছিলেন না, ছিলেন আরএসএস এর নেতা। আরএসএস এর কথাই বিজেপিতে গেছিলেন। আর আমি এই কথা আজকে বলে দিচ্ছি গুরুত্ব দিয়ে, যে আরএসএস এর কথাতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষা করতে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। বিজেপির সাথে তৃণমূলের কোনো বিবাদ থাকতে পারে, কিন্তু আরএসএস এর সাথে তৃণমূলের কোনো বিবাদ নেই। আরএসএস এর যেরকম একটি দল বিজেপি, আর আরএসএস ঠিক একইভাবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে লালন এবং পালন করে। ঠিক যেভাবে আরএসএস দিলীপ বাবুকে পাঠালেন, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসকে খুশি করতে চাইলেন জগন্নাথ মন্দিরের সময়। উনি বলে দিলেন যে হোটেলেও কোনো আমিষ বিক্রি হবে না এই দুদিন। উনি বলে দিলেন মুসলমান মানুষ, ইসলাম ধর্মীয় মানুষ, তাদেরকে যেন রাস্তায় না দেখা যায়। ভারতবর্ষের গণতন্ত্রে এই জিনিস কখনো ঘটেছে যে সরকারি টাকায় একটা জগন্নাথ মন্দির হচ্ছে, আর সেই মন্দিরকে তিনি মন্দির আখ্যাও দিতে পারছেন না? এইটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। সরকারি খাতায় কলমে কিন্তু ওটা একটা রিক্রিয়েশন সেন্টার, সরকারি খাতায় ওটা একটা বিনোদন কেন্দ্র। আচ্ছা, বিনোদন কেন্দ্রে কেন যজ্ঞ হবে, কেন মন্দির হবে, কেন পুজো হবে? তাহলে মন্দির বলতে অসুবিধাটা কোথায়? মন্দির বলতে অসুবিধা এটাই যে এই যে 150-200 কোটি টাকা খরচা করে এই মন্দিরটা হলো, এই মন্দিরটা যে সংস্থার টাকায় হলো, সে সংস্থাটার নাম WB হিডকো। যে সংস্থা নিউ টাউন শহর তৈরি করবার জন্য তৈরি হয়েছিল, এবং যে সংস্থার টাকা এই নিউ টাউন নতুন শহর কলকাতার উপকূলে যা হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার, তার নাগরিকদের স্বাচ্ছন্দ্য, তার নাগরিকদের আরও ভালো থাকা, সেইটা উন্নত করবার জন্য সেই টাকা রাখা ছিল বামফ্রন্ট আমলে। এবং নিউ টাউন থেকে বহুদূর দীঘার জগন্নাথ মন্দিরের হওয়া না হওয়াতে নিউ টাউনের নাগরিকদের কিছু এসে যায় না, তাদের কোনো সুবিধা হয় না। তাহলে এইরকম একটা সরকারি সংস্থার টাকা, যে টাকা খরচা করবার কথা নিউ টাউন শহরের উন্নয়নের জন্য, সেই টাকা বেআইনিভাবে নিয়ে গিয়ে একটা মন্দির করা হলো। আবার যেহেতু সরকারি সংস্থা, সেহেতু সেটাকে মন্দির সরকারিভাবে বলা যাচ্ছে না, বলতে হচ্ছে রিক্রিয়েশন সেন্টার। এর থেকে বড় দ্বিচারিতা কি হতে পারে? একই দিনে শুভেন্দু অধিকারী সনাতনী ঐক্য মঞ্চের ডাকে সাড়া দিলেন না দিলীপ ঘোষ, অন্যদিকে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়েছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলে যাওয়ার কি কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন আপনারা? দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কিনা সেটা উনিই বলতে পারবেন, কিন্তু আমার কথা খুব পরিষ্কার, যে আবার বলছি যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন।
তার তৃণমূলের প্রতি নরম হওয়াটা এক্ষুনি কঠিন। কিন্তু যে দিলীপ ঘোষ আরএসএস এর আদেশে আরএসএস ছেড়ে বিজেপিতে এসছিলেন, সেই দিলীপ ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অবশ্যই দেখা করতে পারেন, আরএসএস এর নির্দেশেই পারেন। আরএসএস চাইছে পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূল কাছাকাছি আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে আরএসএস তাকে সার্টিফিকেট দেয়, আজও দিয়েছে, প্রত্যেকবার দিয়েছে। পশ্চিমবাংলার বামপন্থীদের দুর্বল করবার জন্য আরএসএস এর নিদান হচ্ছে বিজেপি যদি না পারে পশ্চিমবাংলায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, কিন্তু কোনোভাবেই যেন বামপন্থীদের পুনরুদ্ধার না হয়। সেই ফরম্যাটের মধ্যে, এই ধারণার মধ্যে দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যাওয়া, এটা তো স্বাভাবিক। শুভেন্দু অধিকারী আলাদাভাবে প্রোগ্রাম করছেন কি করছেন না, বিজেপির যে অংশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে বিজেপিতে এসছে, তারা একরকম, কিন্তু তারা দ্রুত বিজেপির প্রতি আস্থা হারাচ্ছে, আস্থা হারাবেও। যারা বিজেপির প্রতি এই ভেবে আস্থা রেখেছিল যে সেই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে পারবে, হারাতে পারবে, সেই অংশের মানুষ দ্রুত বিজেপির প্রতি আস্থা হারাবে। তাদেরকে বামপন্থীদের কাছেই আসতে হবে, কারণ তারা বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির এই যে লড়াই, সে লড়াই আসলে লড়াই নয়, সেটা ছদ্ম লড়াই, আসলে দোস্তি, কোনো কুস্তি নেই, আসলে পুরোটাই দোস্তি। সুতরাং যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চান, এখনো বিজেপিতে আছেন, তারা আগামী দিনে কিন্তু লাল ঝান্ডার আশ্রয়তেই আসবেন, যদি তারা সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চান। তৃণমূল থেকে বিজেপিতে যে নেতারা এসেছে তারা কামাতে এসেছে, দিলীপ ঘোষ একেবারে এই ইঙ্গিতে বললেন কথাটা, কিন্তু ইঙ্গিতটা ঠিক কাদের দিকে? তো উনি নিয়েছেন কেন? তৃণমূল থেকে যখন এত লোক বিজেপিতে আসছিল, তখন দিলীপ ঘোষ তো কৈলাসে ছিলেন না, তিনি তো পশ্চিমবাংলাতেই ছিলেন, তিনি তো বিজেপির দায়িত্বেই ছিলেন। তাহলে তখন তিনি রেড কার্ড দেখিয়ে বললেন না কেন যে এরা তৃণমূলে কামিয়েছে, এরা তৃণমূলের চোর, আর আমার হচ্ছে সব সাধুদের পার্টি, চোরদের আমরা নেব না? কেন বলতে পারেন? এখন যখন এসেছেন, তারা এসছে, দিলীপ ঘোষের মাথার উপরে এসে বসেছে, এখন চোর পাড়ালে বুদ্ধি পারলে তো হবে না দিলীপবাবু। এই যে এসএসসির কাণ্ড, এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, অভূতপূর্ব একটা ঘটনা, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলাবাসী হিসেবে। আচ্ছা, এই ঘটনা যখন ঘটছে, তখন শুভেন্দু অধিকারী তো তৃণমূল। দিলীপ ঘোষ বুকে হাত রেখে বলতে পারবেন যে এই ঘটনার সাথে সেই সময়ে শুভেন্দু অধিকারী, তৃণমূলের শুভেন্দু অধিকারী যুক্ত ছিলেন না? কি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা লোক বা শুভেন্দু অধিকারী নিজে 2-10টা স্কুল সার্ভিস কমিশনের চাকরি দিয়ে দেননি? সুতরাং দুর্নীতির ক্ষেত্রে এই দুটো দলই একেবারে মিলেমিশে এক হয়ে রয়েছে। এবং দিলীপবাবু যদি আজকে বলেন, তাহলে দায় কিন্তু তারই, কারণ এই যারা দলে বিজেপিতে এসছেন, তারা যখন এসছেন তখন কিন্তু দিলীপবাবুই বিজেপিতে ছিলেন, বিজেপির নেতা ছিলেন, তখন আটকাতে পারেননি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তাকে বলতে হবে যে কে কামাতে এসছে, কে চুরি করতে এসছে, সেটা পরের প্রশ্ন। দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে, আর সেই প্রসঙ্গে যে প্রশ্ন উঠে আসছে যে তাদের মধ্যে যে বিজেপির মধ্যে যে বিভাজনের রাজনীতি, সেটা কি আরও সামনে চলে আসছে? এছাড়াও যে এখন দেখতে পাচ্ছি আমরা সৌমিত্র খা এবং দিলীপ ঘোষের মধ্যে একদম তর্ক তুঙ্গে। দেখুন, আমি আবার বলছি যে ওদের তর্ক ওদেরকেই মেটাতে হবে, মেটাবে কি মেটাবে না ওরা জানে। কিন্তু এই যে তর্ক বা বিবাদ বিজেপির মধ্যে, এটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে পশ্চিমবাংলায় বিজেপি কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায়? ভারতবর্ষে যে সরকার বিজেপি চালাচ্ছে, যে সরকারের অধীনে ইডি রয়েছে, সিবিআই রয়েছে, যে সরকার বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির তথাকথিতভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে, সেই সরকার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায়? আমার তো মনে হয় হারাতে চায় না। কারণ সত্যিই যদি সেই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 100 কোটি টাকার দুর্নীতির সঠিকভাবে তদন্ত করতেন। এই যে
ইডি না সিবিআই হলফনামা দিয়েছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, না শ্রীরামপুরের ফুটবল ক্লাবে যে ছেলেটা খেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইটা? এই পার্থক্যটা করবার সিবিআই এর সাহস হয়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ছেড়ে দিয়েছে। সুতরাং আমি আবার বলছি যে বিজেপি, পশ্চিমবাংলার বিজেপি, সারা দেশের বিজেপি কোনোভাবেই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায় না। বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষ রয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাতে প্রত্যাখ্যাত হয়েছে, আক্রান্ত হয়েছে, তৃণমূলকে সবক শেখাবেন বলে বিজেপিতে রয়েছেন, তাদের আজকে নয়তো কালকে বিজেপির আশ্রয় ছেড়ে বামপন্থীদের সঙ্গে আসতেই হবে। কারণ তারা আজও বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ হারাতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ সাচ্চা লড়াই করতে পারে নীতির ভিত্তিতে, তাহলে সেটা বিজেপি নয়, সেটা বামপন্থীরা। এবং এই বার্তা বিজেপির সাধারণ সমর্থক, বিজেপিকে যারা গত 2-3টে নির্বাচনে ভোট দিয়েছেন হয়তো, তাদের কাছে পৌঁছেছে, আমরা পৌঁছাচ্ছি এবং আমরা ইতিবাচক সাড়া তাদের থেকে পাচ্ছি। অভয় আন্দোলন থেকে শুরু করে ডাক্তার, ছাত্রছাত্রী এবং আবার সেই চাকরি বাতিল ইস্যুতে শিক্ষক শিক্ষিকা, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছেন তাদের অধিকার ছিনিয়ে নিতে, অধিকার আদায় করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। এনাদের কি পথে বসালো সরকার? এখন তো সবাই পথে। পশ্চিমবাংলার ভবিষ্যৎ আজকে সত্যি ভুলন্টিত। পথে বসানো কথাটা আমি বলবো না, কিন্তু ভুলন্টিত। আচ্ছা, 26,000 ছেলে মেয়ের চাকরি গেল। আচ্ছা, এই 26,000 তো দুর্নীতি করেনি, 5,000 চাকরি দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে। হয়তো হয়তো সেটা 5.5 হতে পারে, 4.5 হতে পারে, আর একটু কম বেশি হতে পারে, কিন্তু তাদের দুর্নীতির দায় কেন বাকি ছেলেমেয়েরা ভুগবে বলুন তো? এই সরকার তো দোকান কাটা সরকার। এখনো তো যদি সত্যি সত্যি যাদের থেকে টাকা নিয়েছিল, যারা টেন্টেড, সেই তালিকা যদি সরকার পক্ষ থেকে প্রকাশ করে দেওয়া যেত, এতগুলো ছেলে মেয়ের যাদের চাকরিটা স্বাভাবিকভাবে হয়েছে, সারা জীবন পড়াশুনো করে কৃতি ছাত্রছাত্রী যারা স্কুলের চাকরি পেয়েছিলেন, তাদের চাকরিগুলো বেঁচে যেত। কিন্তু কেবলমাত্র নিজেদের দুর্নীতিকে ঢাকবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই টেন্টেড চাকরি প্রার্থীদের তালিকা বার করে দেন, তাহলে তৃণমূলের ব্লক লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের নেতারা বাড়িতে থাকতে পারবেন না। যে ছেলে মেয়েদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের চাকরি বিক্রি করেছেন, তারা তাদের বাড়ির দরজায় গিয়ে বলবে যে আমার 6 লাখ, আমার 7 লাখ, আমার 8 লাখ টাকা ফেরত দাও, আমার চাকরি গেছে। কি করে ফেরত দেবেন সে টাকা? সে টাকা তো হজম হয়ে গেছে, সে টাকার অংশ তো কালীঘাটে চলে গেছে, ফেরত দেওয়ার তো কোনো উপায় নেই। সুতরাং এই জায়গা থেকে শুধু নিজের সরকারকে বাঁচানোর জন্য, নিজেদের দুর্নীতিটাকে আড়াল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ছলটা করছেন, যাতে এই হাজার হাজার ছেলে মেয়ে শুধু নয়, তাদের পরিবার, তাদের পরিজন সকলে বিপদে পড়ছে। পশ্চিমবাংলার মানুষের কাছে, পশ্চিমবাংলার সমাজের কাছে এটা একটা কালো অধ্যায় হিসেবেই ভবিষ্যতে থেকে যাবে। তবে অবশ্যই আমি চাইব যে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, যাদের চাকরি পাওয়ার সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই, তাদের চাকরি তারা ফেরত পান, এবং সেই ফেরত পাওয়ার জন্য আমরা বামপন্থীরা তাদের পাশে আছি, পাশে থাকব।